আসসালামু আলাইকুম। ইসলামিয়া ডিগ্রি কলেজ পরিচালিত দ্বাদশ শ্রেণীর সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্রের অনলাইন ভিত্তিক ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাসরিন সুলতানা, প্রভাষক, সমাজবিজ্ঞান, ইসলামিয়া কলেজ, চট্টগ্রাম। আমাদের আজকের পঠিত অধ্যায় হবে দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায়, বাংলাদেশের নৃগোষ্ঠীর জীবনধারা। আপনারা জানেন, বাংলাদেশে বাঙালির পাশাপাশি অসংখ্য ক্ষুদ্র জাতিসত্তা বিদ্যমান রয়েছে। এদের পরিচিতি সম্পর্কে জানার জন্য এই অধ্যায়টি। এক্ষেত্রে প্রথমে আসা যাক যে নৃগোষ্ঠী বলতে আসলে কী বোঝায়। নি যে শব্দটি, নি শব্দের অর্থ হচ্ছে মানুষ, আর গোষ্ঠী হচ্ছে একটি সামাজিক দল, অর্থাৎ মানুষের একটা সামাজিক দলই হচ্ছে নৃগোষ্ঠী। আর নৃগোষ্ঠী বলতে বোঝায় যে একই বংশজাত মানব গোষ্ঠী দেহের আকার, আকৃতি, বৈশিষ্ট্য সম্পন্ন একটি ব্যক্তিবর্গকে বোঝায়, এবং যে বৈশিষ্ট্যগুলো বংশ পরম্পরায় উত্তরপুরুষে বর্তিয়ে থাকে, অর্থাৎ পূর্বপুরুষের যে বৈশিষ্ট্যগুলো থাকে সেই বৈশিষ্ট্যগুলোই বংশ পরম্পরায় যেতে থাকে। পৃথিবীতে যে সকল নৃগোষ্ঠী আছে সেগুলোকে প্রধানত তিনটি ভাগে ভাগ করা যায়, তবে আরও একটি ভাগ আছে, সেটি হচ্ছে চতুর্থটি। প্রথমে যেটা আছে সেটা হচ্ছে ককেশীয় বা শ্বেতকায়, এরপর আছে মঙ্গোলীয়, এরপর আছে নেগ্রোয়েট, কৃষ্ণকায় এবং অস্ট্রেলিয়েট। অস্ট্রেলিয়ার যে নৃগোষ্ঠীটি আছে সেটি এখন বর্তমান সমাজে তেমন একটি দেখা যায় না, অর্থাৎ তিন ধরনের নৃগোষ্ঠী বর্তমানে পৃথিবীতে দেখা যায়, যার মধ্যে ককেশীয়রা আপনারা বসবাস করে ইউরোপ, আমেরিকা, উত্তর আফ্রিকা এইসব অঞ্চলে, আর মঙ্গোলীয়রা বসবাস করে মধ্য উত্তর পূর্ব এশিয়াতে এবং দক্ষিণ পূর্ব এশিয়াতে, এবং তাদেরকে উত্তর দক্ষিণ আমেরিকাতেও দেখা যায়। আর যে কৃষ্ণকায় নৃগোষ্ঠী আছে সেটি প্রধানত আফ্রিকাতে দেখা যায় এবং মেলানেশিয়া অঞ্চলে দেখা যায়। এখানে দেখা যাচ্ছে যে নৃগোষ্ঠীর মধ্যে যারা ককেশীয়, তাদের মাথার আকৃতি লম্বাকৃতি হয়, উন্নত চিকন লম্বা নাক হয় এবং তাদের গায়ের বর্ণটি সাদা হয়, এবং অন্যদিকে মঙ্গোলীয়টা একটু মাঝারি আকৃতির হয় এবং নেগ্রোয়েটটা সাধারণত একটু কৃষ্ণকায় এবং চুলের আকৃতি অন্যান্য দিক থেকে তাদের একটি বৈশিষ্ট্য ধারণ করে। অর্থাৎ দেখা যাচ্ছে নৃগোষ্ঠীর দিক থেকে নৃগোষ্ঠীগুলো পৃথক পৃথক শারীরিক বৈশিষ্ট্য বহন করে থাকে। বাংলাদেশে যেসব বাঙালির পাশাপাশি যেসব নৃগোষ্ঠীগুলো দেখা যায় বা নৃগোষ্ঠী সম্প্রদায় দেখা যায়, তার মধ্যে চাকমা হচ্ছে অন্যতম। বলা যায় যে যেসব নৃগোষ্ঠীগুলো আমাদের বাংলাদেশে পার্বত্য অঞ্চলে বসবাস করে তার মধ্যে সবচেয়ে বড় যে সম্প্রদায়, উপজাতীয় সম্প্রদায়, সেটা হচ্ছে চাকমা। এবং মনে করা হয় যে 1500 শতকের মাঝামাঝি সময়ে তারা পার্বত্য চট্টগ্রামে এসে বসবাস করা শুরু করে, এবং একটা মতামত আছে যে চাকমারা আসলে আরাকান, যেটা মনে করা এখন বার্মা, আগে যেটা ছিল বার্মা, থেকে বিতাড়িত হয়ে এরা চট্টগ্রামে এসেছে এবং তারা বসবাস করে বাংলাদেশের দক্ষিণ পূর্ব দিকে পার্বত্য অঞ্চলে 3টি জেলায় তারা বসবাস করে। যেমন এরা সবচেয়ে বেশি বসবাস করে বাংলাদেশের রাঙ্গামাটিতে, এরপরে খাগড়াছড়িতে এবং বান্দরবানে। বাংলাদেশ ছাড়াও কিন্তু ভারতের মিজোরাম, আসাম, ত্রিপুরা, অরুণাচল প্রদেশ এবং মায়ানমারও চাকমাদের একটা শাখা আছে। অর্থাৎ চাকমারা শুধু যে বাংলাদেশে তাই নয়, তারা ভারতে এবং মায়ানমারও তাদের উপজাতিটা দেখা যায়।
এবং চাকমাদের যে একটা নৃগোষ্ঠীর পরিচয়, অর্থাৎ এদের নৃগোষ্ঠীগতা আমরা কিছুক্ষণ আগে যেটা আলোচনা করলাম যে সারা পৃথিবীতে 3টা নৃগোষ্ঠী এখন দেখা যায়। তার মধ্যে নৃতাত্ত্বিকভাবে চাকমারা হচ্ছে মঙ্গোলীয়। আর চাকমাদের যে একটা জনসংখ্যা, বর্তমানে যে জনসংখ্যা সেটি অ্যাকুরেটলি বলা যাবে না, তবে 2011 সালে যে একটা আদমশুমারি হয়েছিল সেটা অনুযায়ী হচ্ছে 4,44,746 জন, এবং এটাই হচ্ছে বাংলাদেশের সর্ববৃহৎ একটা ক্ষুদ্র জাতিসত্তা। চাকমাদের যে একটা সমাজ ব্যবস্থা সেখানে একটু আলোচনা করা যায়। সেটা হচ্ছে প্রথমে সমাজ ব্যবস্থার মধ্যে আছে আপনার বিবাহ কেমনে হয়, পরিবার কেমন, তাদের প্রশাসনিক ব্যবস্থাগুলো কেমন, সেগুলো সম্পর্কে আলোচনা করা হয়। প্রথমে আসেন যে চাকমাদের যে একটা বৈশিষ্ট্য, সমাজ ব্যবস্থার বৈশিষ্ট্য, সেটা হচ্ছে তারা নিজ বংশের 7 পুরুষের মধ্যে বিবাহ নিষিদ্ধ। অর্থাৎ নিজ বংশ বলতে এখানে বোঝায় যে চাচা, বাবা বা এই বংশের যারা আছে তাদের মধ্যে বিবাহটি নিষিদ্ধ থাকে। এবং চাকমাদের মধ্যে বহুবিবাহ দেখা যায়, অন্তর্বিবাহ দেখা যায় এবং বহির্বিবাহ প্রচলিত আছে। অর্থাৎ চাকমারা ছেলেরা একের অধিক বিয়ে করে এবং তারা নিজ গোষ্ঠীর মধ্যে বিয়ে করে, আবার নিজ গোষ্ঠীর বাহিরেও বিয়ে করতে পারে। আর আরেকটা হচ্ছে চাকমা ছেলেরা সমাজের বাইরে বিবাহ করতে পারে, কিন্তু মেয়েরা বিয়ে করতে পারে না। অর্থাৎ ছেলেরা তাদের সম্প্রদায়ের বাহিরে বা তাদের গোষ্ঠীর বাহিরে বিয়ে করতে পারে, কিন্তু মেয়েরা এই কাজটি করতে পারে না। এবং বর্তমানে যে একটা বাঙালির প্রভাবের কারণে চাকমাদের বিবাহে দেখা যাচ্ছে তারা যৌতুক নিচ্ছে, যদিও যৌতুক প্রথাটি কিন্তু তাদের আগে ছিল না। এবার আসা যাক তাদের পরিবারের কাঠামোটা কেমন। চাকমা পরিবার পিতৃতান্ত্রিক পরিবার, অর্থাৎ এখানে পিতা বা বয়স্ক পুরুষের হাতে ক্ষমতা এবং তাদের ডিসিশন মেকিংটা আসলে পিতা থেকে আসে। এবং তাদের বেশিরভাগ চাকমাদের পরিবার হচ্ছে একক পরিবার। আর এখানে যদি পুত্র সন্তানরা বড় হলে, আত্মনির্ভরশীল হলে বিয়ে করে তারা আলাদা বাড়ি নির্মাণ করে থাকে। আর চাকমাদের সমাজ ব্যবস্থায় যে একটা প্রশাসনিক ব্যবস্থা দেখা যায়, সেখানে দেখা যায় যে একটা পরিবারের প্রধান হচ্ছে পিতা, এবং পিতা অর্থাৎ একটি সমাজের সবচেয়ে ক্ষুদ্র একক হচ্ছে পরিবার, এবং পরিবারের কর্তা হচ্ছে পিতা। এবং দেখা যাচ্ছে কয়েকটা পরিবার নিয়ে কয়েকটা বা এলাকায় একটা আদাম গঠিত হয়। অর্থাৎ কিছু পরিবারের সমষ্টি হচ্ছে আদাম, এবং আদামের যে প্রধান থাকে তাকে আদামের একজন প্রধান থাকে, তাকে বলা হয় কারবারি। এবং তাকে দেখা যায় আদামের যে প্রধান কারবারি তাকে নিয়োগ দেন চাকমা রাজা। অর্থাৎ একটা পাড়ার যে একটা প্রধান, পাড়াকে তারা চাকমারা বলে আদাম। আর আরও একটু বড় সার্কেলে দেখা যাচ্ছে যে কয়েকটা আদাম বা মিলে একটা মৌজা হয়, এবং এই মৌজার যিনি প্রধান থাকে তাকে বলা হয় হেডম্যান। এবং হেডম্যানকেও কিন্তু চাকমা রাজা নিয়োগ দিয়ে থাকেন, এবং মৌজা প্রধান যিনি হেডম্যান থাকেন তিনি ওই এলাকার খাজনাগুলো তিনি কালেক্ট করেন এবং চাকমা রাজাকে দিয়ে থাকেন। আর একেবারে অনেকগুলো মৌজা বা কয়েকশো গ্রাম বা সব চাকমা সম্প্রদায়কে একত্রে করে যেটা হয় সেটা হচ্ছে চাকমা সার্কেল। এবং চাকমা সার্কেলের যিনি প্রধান তিনি হচ্ছেন চাকমা রাজা। এবং চাকমা রাজা কিন্তু বংশানুক্রমে এভাবেই চলে আসেন, এবং তিনি যে কাজটা করেন চাকমাদের মধ্যে সেটা হচ্ছে তিনি শান্তি শৃঙ্খলা বজায় রাখেন। চাকমা সমাজের যে সামাজিক বিচার সালিশ এগুলো তিনি সমাধান করেন, এবং হেডম্যান থেকে তিনি যেসব খাজনা পেয়ে থাকেন সেগুলো তিনি সরকারকে প্রদান করে থাকেন। এবং সর্বোপরি চাকমা রাজার যে একটা গুরুত্বপূর্ণ কাজ সেটা হচ্ছে তিনি চাকমা সমাজের মধ্যে ঐক্য এবং সংহতিকে বজায় রাখার চেষ্টা করেন। এবং
তিনি চাকমা সম্প্রদায়ের মধ্যে একদম সবচেয়ে বেশি শ্রদ্ধা এবং সম্মানের পাত্র বলে বিবেচিত হন। এরপর আসা যায় চাকমা সমাজের কিভাবে তারা জীবিকাটা নির্বাহ করছে। আপনারা দেখবেন জুম চাষের কথা আপনারা শুনে থাকবেন, যে আসলে পাহাড়ে যারা বসবাস করে তারা জুম চাষে করে। চাকমারাও কিন্তু জুম চাষ করে জীবিকা নির্বাহ করত। এবং জুম চাষটা হচ্ছে, জুম চাষের পদ্ধতিতে একটু জানা দরকার। সেটা হচ্ছে জুম চাষ হচ্ছে কোনো একটা এলাকায় কোনো একটা পাহাড়, সেটাকে পাহাড়ের পুরো পাহাড়টিকে পুড়িয়ে এবং কেটে সেই জমিতে তারা চাষ করে, এবং চাষ করার সময় একসাথে ধান এবং অন্যান্য ফসলের বীজ একসাথেই রোপণ করা হয় এই পদ্ধতিতে। এবং বর্তমানে দেখা যাচ্ছে যে সরকার আসলে এই জুম চাষকে নিরুৎসাহিত করছে, কারণ হচ্ছে জুম চাষের ফলে আপনার পাহাড়ের বা জায়গার প্রচুর ক্ষতি হয় এই জন্য। এবং তার দরুন যেহেতু সরকারের একটা বিদেশি নিষেধ প্রথমে এখন দেখা যাচ্ছে, সেজন্য চাকমারা বাঙালি থেকে তারা হাল চাষ পদ্ধতি শিখছে, এবং তারা যে সমতল অঞ্চলে যেভাবে হাল চাষ পদ্ধতিতে চাষাবাদ করা হয় সেটা শিখে তারা এখন জীবিকা নির্বাহ করছে। এবং পাশাপাশি তারা ব্যবসা বাণিজ্যও করছে, অন্যান্য প্রসেসিং কাজগুলো তারা করছে। এবং জমির যে একটা উত্তরাধিকার, সেটা কিন্তু চাকমা সমাজের মধ্যে দেখা দেয় শুধুমাত্র পুত্ররাই পেয়ে থাকে, অর্থাৎ মেয়েরা কোনো জমির উত্তরাধিকার পায় না। এরপর এসে যাক শিক্ষাক্ষেত্রে চাকমাদের অবস্থান কেমন। বাংলাদেশে ছোট বড় প্রায় 45 থেকে 48টা ক্ষুদ্র জাতিসত্তা রয়েছে। তাদের মধ্যে সবচেয়ে বেশি শিক্ষিত যে সম্প্রদায় সেটা হচ্ছে চাকমা সম্প্রদায়, এবং তাদের শিক্ষার হার ক্রমশ বাড়ছে দিন দিন। এবং তাদের যে একটা চাকমা বর্ণমালা আছে, এবং তারা বর্তমানে মাতৃভাষার মাধ্যমে শিক্ষা গ্রহণ করছে। এবং দেখা যাচ্ছে যে বাংলাদেশের বিভিন্ন সেক্টরে শিক্ষা চাকরিতে তাদের জন্য বিশেষ কোটা ব্যবস্থা আছে, এবং তারা সেই জন্য তাদের সামাজিক অবস্থারও একটা পরিবর্তন ঘটাতে পারছে। এবং চাকমা সমাজের সম্প্রদায়ের মধ্যে যেটা একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, সেটা হচ্ছে তাদের যে সামাজিক স্তরবিন্যাস, সেখানে শিক্ষা এবং আয়কে প্রধান উপাদান হিসেবে গণ্য করা হয়, অর্থাৎ তাদের সমাজের শিক্ষাকে গুরুত্বপূর্ণ মনে করা হয়। এবং এই জন্য তাদের সম্মান, তাদের আয়, এটা অনেক সময় শিক্ষার সাথে রিলেটেড থাকে। এরপরে হচ্ছে চাকমাদের সামাজিক জীবনটা কেমন। চাকমাদের সাংস্কৃতিক জীবনের মধ্যে তাদের পোশাক পরিচ্ছদ, খাবার, তাদের ধর্ম, চিন্তাভাবনা এগুলো আছে। প্রথমে আসা যাক তাদের পোশাক পরিচ্ছদ সম্পর্কে। যে কোনো উপজাতির একটা নির্দিষ্ট কিন্তু পোশাকে দেখা যায়, তবে চাকমা সমাজে যেটা হয়ে থাকছে সেটা হচ্ছে এখানে মহিলারাই কিন্তু ঐতিহ্যবাহী পোশাকের ধারাটা বজায় রাখছে, অর্থাৎ মহিলারা তাদের যে পোশাকের ধারা সেটা ধরে রাখছে, কিন্তু এখন যে একটা পাশ্চাত্যের ধারা বা ফ্যাশন, সেটার জন্য চাকমা ছেলেরা কিন্তু তাদের যে ঐতিহ্যবাহী যে পোশাক সেটা পরিধান বাদ দিয়েছে। এবং মহিলারা দুইটি কাপড় তাদের প্রধান যে কাপড়টি আছে সেটা হচ্ছে উপরে যে অংশটি পরে সেটাকে বলা হয় খাদি, এবং নিচের যে কাপড়টি পরে নিচের অংশ সেটাকে বলা হয় পিনন। এবং চাকমা নারীরা কিন্তু তারা কাপড় বুননে খুব দক্ষ, এবং তারা নিজেদের কাপড় নিজেরাই তৈরি করে। তাদের খাদ্যাভ্যাসটা অনেক সময় বাঙালির মতোই, অর্থাৎ তাদের প্রধান খাদ্য ভাত, শাক সবজি, মাছ মাংস ইত্যাদি। এবং চাকমারা যেহেতু বৌদ্ধ ধর্ম অনুসরণ করে, কিন্তু দেখা যায় যে বৌদ্ধ ধর্ম যারা অনুসরণ করে তারা সাধারণত মাংস খায় না, তবে চাকমারা মাংস খায়। এবং তাদের একটা ঐতিহ্যবাহী রান্না হচ্ছে বাঁশের রান্না, এবং তারা সকল উৎসবে, যে কোনো ধরনের বড় উৎসবে তারা ভাত থেকে তৈরি এক ধরনের মদ তৈরি করে এবং সেটি পান করে। সবশেষে আসা যাক তাদের সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো কী বা ধর্মীয় অনুষ্ঠানগুলো কী। সাধারণত যেহেতু তারা বৌদ্ধ ধর্ম অবলম্বন করে, তাদের প্রধান ধর্মীয় উৎসব হচ্ছে বৌদ্ধ পূর্ণিমা, এবং এই বৌদ্ধ পূর্ণিমাটি হয়ে থাকে বৈশাখ মাসের পূর্ণিমাতেই তাদের বৌদ্ধ পূর্ণিমা। এবং তাদের আরেকটা গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে বিঝু, যেটা বাংলা নববর্ষের দিন হয়ে থাকে। এবং
এই দিনে দেখা যায় যে অন্য যে সম্প্রদায় আছে যেমন ত্রিপুরা, মারমারাও কিন্তু নববর্ষের দিন তাদের সাংস্কৃতিক অনুষ্ঠান পালন করে থাকে। এবং এই যে ত্রিপুরা, মারমা এবং চাকমা, এরা এই তিন সম্প্রদায় মিলে একটা বৈশাখী উৎসব পালন করে। এবং এই বৈশাখী উৎসবটার মধ্যে রয়েছে ত্রিপুরাদের বৈশিক উৎসব, মারমাদের সাংগ্রাই উৎসব এবং চাকমাদের বিজু উৎসব। অর্থাৎ তিনটা অনুষ্ঠানকে একসাথে বলা হয় বৈশাখী। চাকমাদের আরেকটা সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে সেটা হচ্ছে কঠিন চিবরদান, যেটা কিনা রাঙ্গামাটির রাজবন বিহারে অনুষ্ঠিত হয়ে থাকে এবং এখানে চাকমা রাজা উপস্থিত থাকেন। বাংলাদেশের যে সামাজিক সাংস্কৃতিক জীবন, সেখানে দেখা যায় যে ক্ষুদ্র জাতিসত্তাগুলো আসলে আমাদের সংস্কৃতিকে বৈচিত্র্যতা প্রদান করছে। এবং আমাদের যে ক্ষুদ্র জাতিসত্তাগুলো, এগুলো সম্পর্কে জানা এই জন্য প্রয়োজন যে আমাদের বাংলাদেশে যেসব জাতিসত্তাগুলো এখানে বর্তমানে রয়েছে তাদের সবাইকে মিলেমিশে থাকার জন্য তাদের জীবন ধারণ, তাদের সংস্কৃতি, এগুলো জানা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং বাংলাদেশ আসলে বলতে গেলে একটা অনন্য উদাহরণ তৈরি করছে। সেটা হচ্ছে এখানে বিভিন্ন জাতি, উপজাতি, বিভিন্ন ধর্মের লোক একসাথেই তারা যুগ যুগ ধরে বসবাস করে আসছে। আজকের ক্লাসটি এই পর্যন্তই। আমরা এখানে এই ক্লাসটির মাধ্যমে আমরা আশা করি যে আপনারা বাংলাদেশে বসবাসরত যেসব সম্প্রদায় আছে, নৃগোষ্ঠী আছে, সেগুলো সম্পর্কে আপনারা জানবেন এবং তাদের জীবন প্রণালীগুলো আপনারা দেখবেন। এতক্ষণ পর্যন্ত আমাদের অনলাইন ক্লাসটিতে থাকা আপনাদের সবাইকে ধন্যবাদ।